কারণ যে লোকটা নিজের চরিত্রটাকে অলরেডি টাকায় বিক্রি করে দিয়েছে, লেখক সত্তাটাকে, হুম তার পক্ষে কোনো কিছু অসম্ভব না। সে মানুষের পর্যায়ে আর নাই। যুদ্ধ করছে বিহারীরা, হ্যাঁ, যুদ্ধ করছে পাকিস্তান থেকে এসে, তারা 71 সালে যুদ্ধ করে এদের স্বাধীন করছে, পাকিস্তানি মিলিটারি। পাকিস্তানি মিলিটারিরা। আওয়ামী লীগের লোক যারা ছিল, ন্যাপ, আওয়ামী লীগ, ভাসানী, ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, আওয়ামী লীগ, এই যে তিনটা দল যারা ছিল, তারা ইপিআর আর বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, এরা কেউ যুদ্ধ করেনি। সব বসে বসে ওখানে হাড়কাটা গলিতে গেছে, ওখানে সোনাগাছিতে ঘুরে বেড়াইছে, বেশ্যাবাড়িতে, আর মুজরা দেখে বেড়াইছে আর গান শুনে বেড়াইছে, বাইজি বাড়ি ছিল। এই যে কথাগুলো বলে, এই শুয়োরের বাচ্চাগুলো একবারও এই কথাগুলোর কোনো প্রমাণ হাজির করে না। তো এরকম কোনো রেফারেন্স তারা দেখায় না। তারা কথাগুলোকে ছুড়ে দেয় কিভাবে, ওই যে মহিউদ্দিনের মতো একজন, যে আমিই ছিলাম মুক্তিযোদ্ধা, আমি নিজ চোখে দেখেছি, তাই না? এখন বুঝতে হবে তার নিজ চোখটা সেই সময় কোন জায়গাটায় ছিল। চোখটা মাথার নিচে, কপালের নিচে ওই জায়গাটা ছিল, না পেছন দিকে ছিল? এদেশে মুক্তিযোদ্ধা আর রাজাকারের সংখ্যা কত চিন্তা করেন। আমার মনে হয়, আপনি তো পড়ছেনই, তারপর আমি এটা উল্লেখ করলাম, আমার মনে হয় সমান সমান। এটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে লাগছে কি, লাখ দুয়েক সনদধারী মুক্তিযোদ্ধা আছেন, তাদের বেশিরভাগই দেশে যুদ্ধ করেননি, ভারতে শরণার্থী ছিলেন, কেউ কেউ ছিলেন অন্যান্য দেশে। 71 ডিসেম্বরে তারা দেশে ফিরে আসেন, হয়তো লাখখানেক লোককে তৎকালীন সামরিক সরকার রাজাকার হিসেবে নিবন্ধিত করেছিল। এদের অনেকেই আবার ছিলেন মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী। তাদের সবুজ সংকেত না পেলে আমরা মহাসড়ক বা রেলওয়ে কালভার্ট পার হতাম না। আমরা শব্দটা এখানে পড়লাম কেন? আমরা, এটি আমার নিজের অভিজ্ঞতা। তাইলে একমাত্র তিনিই মুক্তিযোদ্ধা, আর সব সনদধারীরা ওই পার থেকে আইসা, বিদেশ থেকে আইসা সনদ নিয়ে গেছে। এখানে এখানে সরি টু সে, যে এই এইসব হারামির বাচ্চারা ইতিহাসের এই জায়গাটায় এসে এমন একটা টুইস্ট করে যে আপনি প্রমাণ করতে পারবেন। আপনি যদি এখন বলেন যে 71 সালে আমি কলকাতায় মুক্তিযোদ্ধা হিসাবে কলকাতায় এই এই ঘটনাগুলো দেখেছি, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি আর কে দেখেছে তাকে সাক্ষী হিসাবে আনেন, হুম তাই না? কারণ 54 বছর 55 বছর আগের ইতিহাস যখন আপনি বলবেন, তখন কে আপনাকে বলবে যে আপনি আপনি যে কথাটা বলছেন তার সত্যতা কি? আপনি আরেকজন সাক্ষীকে আনেন, বা কোথায় পেলেন এই কথাটা, কেউ জিজ্ঞেস করবে না। এই সুবিধাটা নিয়ে এই সকল হারামজাদারা 71 সালে কে কি করেছিল, 71 সালে আওয়ামী লীগ নেতারা সব কলকাতায় বসে বসে বেশ্যাবাড়িতে ঘুরে বেড়াইতো, সিনেমা দেখে বেড়াইতো, মুজরা দেখে বেড়াইতো, এই যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার যদি কেউ করে, আপনি তো প্রমাণ করতে পারবেন না যে না বেড়াইতো না, তাই হুম না? হুম তো আপনি ছুড়ে দিলেন কথাটা, আপনি মার্কেটে ছুড়ে দিলেন যে আওয়ামী লীগের লোকরা যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে বিহারীরা, হ্যাঁ, যুদ্ধ করছে পাকিস্তান থেকে এসে, তারা 71 সালে যুদ্ধ করে এদের স্বাধীন করছে, পাকিস্তানি মিলিটারি। পাকিস্তানি মিলিটারিরা। আওয়ামী লীগের লোক যারা ছিল, ন্যাপ, আওয়ামী লীগ, ভাসানী, ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, আওয়ামী লীগ, এই যে তিনটা দল যারা ছিল, তারা ইপিআর আর বাংলাদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, এরা কেউ যুদ্ধ করেনি। সব বসে বসে ওখানে হাড়কাটা গলিতে গেছে, ওখানে সোনাগাছিতে ঘুরে বেড়াইছে, বেশ্যাবাড়িতে, আর মুজরা দেখে বেড়াইছে আর গান শুনে বেড়াইছে, বাইজি বাড়ি ছিল। এই যে কথাগুলো বলে, এই শুয়োরের বাচ্চাগুলো একবারও এই কথাগুলোর কোনো প্রমাণ হাজির করে না। যে এই যে আনন্দবাজার পত্রিকা, এই যে অমৃতবাজার পত্রিকা, সেই সময় অমৃতবাজার ছিল, হুম হ্যাঁ, এই যে হুম ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, হুম এই রিপোর্টটি লিখেছে যে হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন সেই সময় অমুক জায়গায় দেখা গেছে, আওয়ামী লীগের লোকজন যুদ্ধ করে নাই, বাংলাদেশের ছাত্ররা যুদ্ধ করে নাই। তো এরকম কোন রেফারেন্স তারা দেখায় না। তারা কথাগুলোকে ছুড়ে দেয় কিভাবে, ওই যে মহিউদ্দিনের মতো একজন, যে আমিই ছিলাম মুক্তিযোদ্ধা, আমি নিজ চোখে দেখেছি, হুম তাই না? এখন বুঝতে হবে তার নিজ চোখটা সেই সময় কোন জায়গাটায় ছিল। চোখটা মাথার নিচে, কপালের নিচে ওই জায়গাটা ছিল, না পেছন দিকে ছিল? একেবারেই
এ তো গেল। আরেকটা পর্বে দেখেন তিনি মিস্টার ওয়াজেদ মিয়ারে রাজাকার বানানোর চেষ্টা করলেন। ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা ঢাকা শহরেই ছিলেন। আচ্ছা, পাইছি। যাই হোক, এই সনদদারি মুক্তিযোদ্ধা আর নিবন্ধিত রাজাকারদের বাইরে আছেন কোটি কোটি মানুষ। তাদের বেশিরভাগই ছিলেন স্বাধীন বাংলাদেশের পক্ষে। আমরা তাদের বলতে পারি অমুক্তিযোদ্ধা। উদাহরণ হিসেবে আমরা শেখ হাসিনার কথা বলতে পারি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। ৭১ সালে তিনি ঢাকায় স্বাভাবিক জীবনযাপন করেছেন। তার স্বামী পরমাণু কমিশনে নিয়মিত অফিস করতেন। তাই বলে তিনি রাজাকার নন। আমি তো তার সন্তানদের রাজাকারের সন্তান বলবো না। মানে কত বড় ইতর প্রাণী হইলে মানে মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য যা যা করার দরকার সবই করলো। মানুষের রক্ত নাই ওটার মধ্যে, মানুষের পর্যায়ে পড়ে না। মানে ইসলামীর চূড়ান্ত, হুম ইসলামী চূড়ান্ত তাকে কেউ কি কোনদিন বলেছে শেখ হাসিনা 16 বছর শাসন আমলে যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম? হুম কেউ তো বলেনি। শেখ হাসিনা বলেন নাই তো। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাখ লাখ লোক কেউ তো কোনোদিন বলে নাই যে শেখ হাসিনা মুক্তিযোদ্ধা ছিলেন। কেউ তো বলে নাই যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ছিলেন। এই কথাগুলোকে তুলে নেওয়া, এখন এত বছর পর তুলে আনা মানে হচ্ছে আপনাকে অপদস্থ করতে হবে। এবং এই অপদস্থ করার কাজটা ওই লোক ওর যদি সৎসাহস থাকতো, ও শেখ হাসিনার আমলে এই প্রবন্ধটা লিখতে পারত। তখন তার হ্যাডমে কুলায় নাই, তখন তার কলিজায় কুলায় নাই এটা লেখার। আজকে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আজকে উনি এই জিনিসগুলোকে টেনে তুলে এনে ইনিয়ে বিনিয়ে লেখা শুরু করছেন। এবং আপনি দেখে নিতে পারেন এই লোক তো বেঁচে থাকবে, যদি আবার আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, এই লোক এই জিনিসগুলো রিভাইজ লিখবে। আজকে যা লিখছে এর রিভাইজ ঘটনা সে তখন লিখবে, সরকারের কাছে ভালো থাকার জন্য, সরকারের রোষানল থেকে বাঁচার জন্য। এটা আমি বলে দিলাম, একদম সে লিখবেই। কারণ যে লোকটা নিজের চরিত্রটাকে অলরেডি টাকায় বিক্রি করে দিয়েছে, লেখক সত্তাটাকে, তার পক্ষে কোনো কিছু অসম্ভব না। সে মানুষের পর্যায়ে আর নাই। সে তো শুধু লেখক সত্তাকে বিক্রি করে নাই, তার সমস্ত কিছুই তো বিক্রি করে দিচ্ছে। সমস্ত কিছু বিক্রি করছে। ওই যে আপনি আগে বলছিলেন জারজ সন্তান, হ্যাঁ, তো আদতে তো জারজ সন্তান। সে মূলত হচ্ছে, সে যে রাজনীতির কথা বলে, জাসদের রাজনীতি, সে জাসদের রাজনীতিও বোঝে নাই, সে ছাত্রলীগের রাজনীতিও বোঝে নাই। সে যেটা বুঝছে সেটা হলো কিভাবে টাকা কামাইতে হয়, কিভাবে সমাজে নাম করা লোক হইতে হয়। ধান্দাবাজি, বাটপাড়ি। এখন ঘটনা হলো যে তার কোন জায়গাটায় বাড়ি এটা তো জানি। এখন এই বাড়ির নাম দিয়ে, অঞ্চলের নাম দিয়ে এটা বলার পক্ষপাতী আমি না, আঞ্চলিকতাবাদে বিশ্বাস করি না। কিন্তু তার যেখানে বাড়ি সেখান থেকে এই টাইপের জিনিসই বের হয়, মোস্তাকের মতো জিনিসই সেখান থেকে বাইর হয়। সেখান থেকে সৈয়দ নজরুল বের হয় না, রাইট, সৈয়দ আশরাফও বের হয় না, বের হয় মোস্তাকের মতো জিনিস। তো এই লোককে নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম, এটা আমার জন্য খুব পীড়াদায়ক। আমি এই ধরনের নোংরামি করতে চাই না, এই ধরনের নোংরা লোককে নিয়ে কথা বলতে চাই না। একে আমার কাছে ঠিক মনুষ্য পদবাচ্য মনে হয় না। আমার কাছে মনে হয় যে একটা ভাঁড় যখন নাচে তখন সে ওই তার প্রভুর নির্দেশে নাচে, প্রভুর নির্দেশে কাঁদে, প্রভুর নির্দেশে হাসে। একেবারে মানে সে কলকাঠিতে নাড়াচাড়া করে। হ্যাঁ, কমপ্লিটলি একটা ভাঁড়, ক্লাউন। একদম আমরা আলোচনা করতে চাই না, কিন্তু আসলে নতুন প্রজন্মের কাছে যে বার্তা উনি পৌঁছে দিচ্ছেন সেটি আসলে খণ্ডান্বিত দায়িত্ব আছে নাকি? না, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে আপনাকে যদি আমি অস্পৃশ্য মনে করে আপনাকে না ছুই, তাহলে এটা কর্তব্য অবহেলা করা হলো। রাইট, আপনি আমাকে তখন আপনাকে চ্যালেঞ্জ করতেই হবে। আপনি যত নোংরা হন না কেন, আপনাকে আমার তখন ঘাটতে হবে। আপনাকে ঘেটে আমার গায়ে নোংরা মাখানোর বিপদ থাকলেও কিন্তু আপনাকে ঘাটতে হবে আমার, কারণ মুক্তিযুদ্ধ বিষয়টা আপনার আমার একার বিষয় না, একার বিষয়। এটা আমার অস্তিত্বের প্রশ্ন। এই অস্তিত্বের প্রশ্নে কোনো আপোষ নাই, অস্তিত্বের প্রশ্নে কোনো কিছু না, আপোষ নাই। যে প্রতিষ্ঠান ওনাকে পালছে পুষছে
সেই প্রতিষ্ঠানও তো আলটিমেটলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এসব করে। হ্যাঁ, ডেফিনেটলি। তাদের তো কোনো রুচি থাকলে তারা তো এই কাজ করতো না। তাদের তো কোনো রুচি নাই। তারাও ডলারে বিক্রি হয়। যে ফরমাইশ বেশি করে ডলার লেখা, দেবে, যে বেশি ডলার দেবে তার খাটে চলে যাবে, তার তারপরে নামে ফরমাইশ, তার নামে গান গাওয়া শুরু করবে। তাকে দিয়ে ফরমাইশ করে এই লেখা আনা হলো এবং ছাপা হলো, হ্যাঁ, আর নিচে লেখা হলো এখন নিয়ে নিচ্ছে। লেখকের দায় দায়িত্ব সব লেখকের, কারণ পত্রিকার কোন তারা দায় তারা দায়িত্ব। এখন তারা তো তার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করেছে। হুম, সে গবেট বলে ব্যাপারটা বোঝে নাই। সে নিজের সুনামের জন্য সে সাবাই গেয়ে গেছে। সে যে কয়দিন পরে বাংলাদেশের মানুষের থুতু ফেলার যোগ্য হবে না, তার নামে যে মানুষ কোথাও খাম্বা খাড়া করে থুতু নিক্ষেপ কর্মসূচি করবে, এটা সে এখন বুঝতে পারতেছে না। বুঝবে একেবারেই না। পেইড লেখক, যার মস্তিষ্ক পেইড, সেটা তো আপনার বুঝতে সময় লাগবে, কিন্তু এর পরিণতি কি হবে চেষ্টা করতে যে পরিণতিটা থেকে। এর পরিণতি আর কি হবে? পরিণতি হবে আপনার, আমরা যেহেতু বাংলাদেশের প্রগতিশীলরা মৌলবাদীদের মতন উগ্র না। মৌলবাদীরা যেমন সালমান রুশদির কল্লা চাইছে তোষামা প্যারানিক আসিনের ভার্সেস মাথা লেখার পেয়েছে। কারণে। তো এখন প্রগতিশীলরা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা তো আর সেরকম উগ্র না যে বলবে যে মহিউদ্দিনের কল্লা চাই, রাইট। এটা তো বলবে না। তো সেই সুযোগটা তারা নিচ্ছে। এই সুযোগে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত যতভাবে তাদেরকে পচানো যায়, যতভাবে তাদেরকে নিগ্রহ করা যায়, যতভাবে তাদের পতন বা ফিরে আসার ব্যাপারটা ঠেকিয়ে রাখা যায়, তারা সেই চেষ্টা করে যাবে, যান প্রাণ দিয়ে অব্যাহতভাবে করে যাচ্ছে। নিশ্চয়ই এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আজকে তো শেখ হাসিনা আবার বলেছেন, তিনি যারা লুটপাট করেছে গত এই রেজিম চেঞ্জের পরে, লুটপাটের সম্পদ ফেরত দিতে হবে।